প্রিয় শিক্ষার্থীগণ, আজ আমি ভারতীয় সংবিধানের মৌলিক বৈশিষ্ট্য সম্বন্ধে আপনাদের সামনে আমি আলোচনা রাখব। আপনারা প্রত্যেকেই জানেন যে পৃথিবীতে যে সমস্ত আধুনিক রাষ্ট্র ব্যবস্থা আছে তাদের প্রত্যেকেরই একটি সংবিধান আছে, এবং এই সংবিধান আসলে সেই রাষ্ট্রগুলির নিজস্ব একটি ঐতিহাসিক রাজনৈতিক ধারাবাহিকতার একটি ফল। ভারতবর্ষের যে সংবিধান আমরা পাই, সেই সংবিধান যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখা যাবে ভারতবর্ষের রাজনৈতিক ইতিহাসের একটা বিবর্তনের ফলস্বরূপ আমরা এই সংবিধান পেয়েছি। ব্রিটিশ শাসিত ভারতবর্ষ একটা সময় ব্রিটিশ শাসক আমাদের ভারতবর্ষ শাসন করেছে, আপনারা জানেন, এবং তার পরবর্তীকালে 1947 সালে ভারতবর্ষ স্বাধীনতা পেল। কিন্তু তার আগেই আমরা লক্ষ্য করি যে 1946 সাল থেকেই ভারতবর্ষের স্বাধীনতা প্রাপ্তি এবং স্বাধীন ভারতবর্ষের রাষ্ট্র পরিচালনা কিভাবে হবে তার প্রকল্প বা তার পরিকল্পনা স্বরূপ আমরা গণপরিষদে আলোচনা এবং সেই গণপরিষদের অভ্যন্তরে সংবিধানের খসড়া কমিটি একটা তৈরি হয়েছিল, যে খসড়া কমিটি প্রায় 3 বছর ধরে চেষ্টা করে এবং একটা ড্রাফট সংবিধান তারা প্রণয়ন করে। সেই সংবিধান অনেক তর্ক বিতর্ক আলোচনা হয়েছিল সেই সংবিধানের উপরে গণপরিষদে, এবং সেই তর্ক বিতর্ক আলোচনার পরে 1949 সালের 26শে নভেম্বর গণপরিষদ সংবিধানের খসড়া কমিটির দেওয়া এই সংবিধান গ্রহণ করে, এবং এই গৃহীত সংবিধানটি তার পরের বছর অর্থাৎ 1950 সালের 26শে জানুয়ারি সেটি কার্যকরী হয়েছিল। এই আমাদের সংবিধানের যাত্রা শুরু। এইবার আমরা এই সংবিধানের বেসিক ফিচার্স বা বৈশিষ্ট্যগুলো যদি আমরা দেখি, তাহলে যে বিষয়গুলো আমাদের সামনে আসবে সেগুলো আমি একে একে আলোচনা করব। কিন্তু এই আলোচনার শুরুতেই আপনাদের জেনে রাখা ভালো, ভারতবর্ষের সংবিধান প্রণয়ন যারা করেছেন সেই সংবিধানের খসড়া কমিটি, যার সভাপতি ছিলেন ডক্টর বি.আর. আম্বেদকর, তার নেতৃত্বে সংবিধানের খসড়া কমিটি ভারতবর্ষের এই নতুন সংবিধান প্রণয়নের জন্য তৎকালীন বিশ্বের প্রায় 60টি রাষ্ট্রের সংবিধান তারা স্টাডি করেছিলেন, এবং এই এতগুলি সংবিধান স্টাডি করার পরে ভারতবর্ষের রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক প্রেক্ষিতে যে বিষয়গুলি আমাদের জন্য উপকারী বা উপযোগী সেই বিষয়গুলো আমাদের সংবিধানের অন্তর্ভুক্ত করা হয়েছে। বলা ভালো, সেই সমস্ত রাষ্ট্রের সংবিধানের যে ধারণা সেগুলো ভারতবর্ষের প্রেক্ষিতে ভারতবর্ষের সংবিধানের মধ্যে অন্তর্ভুক্ত করা হয়েছে। এই গেল আমাদের প্রাথমিক জায়গা। এইবার আমি যদি দেখাই ভারতবর্ষের সংবিধানের মূল বৈশিষ্ট্য, তাহলে প্রথমেই আমাকে বলতে হবে সেটি হচ্ছে ভারতবর্ষের সংবিধান একটি লিখিত সংবিধান এবং পৃথিবীর বৃহৎ সংবিধান। প্রথম কথা, লিখিত এবং বৃহৎ, পৃথিবীর সবথেকে বড় সংবিধান। এই বড় হয়েছে কেন সে বিষয়ে অনেক তর্ক বিতর্ক আলোচনা করা যেতে পারে, কিন্তু আমাদের এই কথা বুঝতে হবে, ভারতবর্ষ একটি বহুমাত্রিক দেশ, এখানে ভিন্নতা বৈচিত্র্যপূর্ণ আমাদের ভারতবর্ষ, এবং এই বৈচিত্র্যের নানা রকম চাহিদা আছে। সেই সকল চাহিদাকে একসঙ্গে অ্যাড্রেস করা আমাদের সংবিধান প্রণেতাদের কাছে খুব একটা চাপের কাজ ছিল। বলা যায় সেই সমস্ত যে চাহিদা বা দিক সেইগুলোকে তারা এক জায়গায় করে তারা সংবিধানটা লিপিবদ্ধ করেন। এই লিপিবদ্ধ করতে গিয়ে আমাদের সংবিধানের আয়তন হয়েছিল অতি বিশাল। অতি বিশাল এই জন্য বলছি,
আপনারা যদি এর ধারার সংখ্যা জানেন তাহলে অবশ্যই এটাকে স্বীকার করবেন। আমি তুলনা করে একটু পরেই দেখাবো। ভারতবর্ষের মূল যে সংবিধান, সেই সংবিধানে 395টি ধারা ছিল বা আর্টিকেল ছিল এবং 8টি তালিকা বা শিডিউল ছিল। পরবর্তীকালে বিভিন্ন সময়তে ভারতবর্ষের সংবিধান সংশোধন হয়েছে। যুগের সঙ্গে তাল মিলিয়ে অনেক বিষয়কে সংবিধানে অন্তর্ভুক্ত করতে হয়েছে এবং সেই করার ফলেই আমরা দেখেছি বর্তমানে সেই সংবিধান আরেকটু বড় হয়েছে। কি রকম? সংবিধানের শেষ ধারা 395 থেকে গেছে, কিন্তু তার উপধারা, এই ধরনের ক্লজ বাই ক্লজ এগুলো বিভিন্ন অ্যামেন্ডমেন্টে যুক্ত হয়েছে। তার ফলে টোটাল নাম্বার অফ আর্টিকেলস যদি ধরি তাহলে সেটা 450-র ওপরে চলে গেছে। এবং তালিকা বা শিডিউল যদি ধরি তাহলে যেটি 8টি তালিকা বা শিডিউল দিয়ে আমাদের ভারতের প্রথম সংবিধান যাত্রা শুরু করেছিল, এখন সেই শিডিউলের তালিকা হচ্ছে 12টি। অর্থাৎ মূল সংবিধানে 395টি ধারা এবং বহু উপধারা তার ভিতর অন্তর্ভুক্ত করা হলো এবং এই ধারা উপধারায় এমন অনেক বিষয় যেগুলো বিস্তৃত আলোচনার দাবি রাখে, সেগুলোকে সেই ধারা উপধারায় রাখা যায়নি। সেই তাগিদেই পরবর্তীকালে মানে ধারার পরেও, ধারার বাইরেও, ধারা না বলে কতগুলো লিস্ট, তালিকা বা শিডিউল সেখানে যুক্ত করা হয়েছে। এইভাবে বর্তমানে আমাদের মোট তালিকার সংখ্যা হচ্ছে 12টি। আমি একটু আগেই বলছিলাম যে আমি তুলনা করে দেখাবো। আপনারা ভাবলে অবাক হবেন, আমি ভারতবর্ষের সংবিধানকে এত বৃহৎ সংবিধান কেন বলছি। বৃহৎ অবশ্যই তুলনা না করলে তো বোঝা যাবে না। আমি একটা আপনাদের উদাহরণ দিয়ে বোঝাই। মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধানের আজকের দিনে দাঁড়িয়ে বয়স প্রায় 237 বছর। এই দেশটি পরিচালিত হচ্ছে একটি লিখিত সংবিধান দিয়ে। ওদেরও একটি লিখিত সংবিধান আছে ওই দেশে, কিন্তু ওই লিখিত সংবিধানের দৈর্ঘ্য যদি দেখেন আপনারা অবাক হবেন। তার কারণ ওই দেশের যে মূল লিখিত সংবিধান তার শব্দ সংখ্যা 4,500 মতো ছিল প্রথম সংবিধানে। এরপরে প্রায় 200 বছর ধরে সেই সংবিধান 27 বার সংশোধন হয়েছে। সেই 27 বার সংশোধন হয়ে আজকের দিনে শব্দ সংখ্যা, পৃষ্ঠা নয়, শব্দ সংখ্যা প্রায় 7,500-এর মতো শব্দ সংখ্যা। ভাবা যায় একটা ছোট্ট পুস্তক 8-10 পাতায় ওইটা এসে যেতে পারে। অর্থাৎ প্রথম সংবিধান যেটা হয়েছিল 10 থেকে 15টি, একটা আমাদের সাধারণ বইয়ের যে মাপ সেখানে 10 থেকে 15 পাতায় ধরে যাবে এবং পরবর্তীকালে আমরা দেখেছি সামান্য বৃদ্ধি হয়েছে। এবং আমাদের আসল যে মার্কিন সংবিধান সেটা যদি আপনারা দেখেন, ওদের দেশের জাতীয় আর্কাইভে সেটি রাখা আছে, তার পাতার সংখ্যা মাত্র 4 পাতার মধ্যে 4,500 শব্দ সুন্দরভাবে লিপিবদ্ধ করা হয়েছে। আর আমাদের ভারতবর্ষে 395টি ধারা, 12টি তালিকা, এইগুলো যুক্ত করার ফলে ভারতবর্ষের সংবিধানের চেহারা অনেক বড় হয়েছে। তার কারণ বিভিন্ন রকম কারণ আছে, আমি সেই আলোচনায় যাচ্ছি না। দ্বিতীয় বৈশিষ্ট্য আমি বলবো, ভারতবর্ষের সংবিধানের একটি প্রস্তাবনা আছে। আসলে প্রস্তাবনা হচ্ছে সংবিধানের সেই অংশ যেখানে ভারতবর্ষের সংবিধানের মূল নীতি, আদর্শ, সেগুলোকে খুব ছোট্ট করে লিপিবদ্ধ করা হয়েছে। আমরা যদি ভারতবর্ষের সংবিধানটা পড়ি, তার প্রথমে যে প্রস্তাবনা আছে তার ভাষাটি হচ্ছে এই রকম: আমরা ভারতের জনগণ ভারতকে একটি সার্বভৌম সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক সাধারণতন্ত্র হিসেবে গড়ে তুলতে সত্যনিষ্ঠার সঙ্গে শপথ গ্রহণ করছি এবং তার নাগরিকের জন্য সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক ন্যায় বিচার, চিন্তা, মত প্রকাশ, বিশ্বাস, ধর্ম ও উপাসনার স্বাধীনতা, মর্যাদা ও সুযোগ সুবিধার সমতা সৃষ্টি এবং তাদের সকলের সাথে ব্যক্তির মর্যাদা এবং জাতীয় ঐক্য ও সংহতি সুনিশ্চিত করার জন্য যাতে সৌভ্রাতৃত্বের ভাব গড়ে ওঠে, তার জন্য আমাদের গণপরিষদে আজ 1949 সালের 26শে নভেম্বর এই সংবিধান গ্রহণ ও বিধিবদ্ধ করছি এবং
নিজেদের অর্পণ করছি। এই ছিল ভাষা। অর্থাৎ এই যে সংক্ষিপ্ত কিছু কথা আমি বললাম, এর ভেতরে এই ভারতবর্ষের সংবিধানের, এই যে বৃহৎ সংবিধানের কথা বললাম, সেই বৃহৎ সংবিধানের মূল নির্যাসটি এখানে নিহিত আছে। সেই মূল নির্যাসটাকে যদি আমি একটা একে দেখাই, তাহলে আমি বলবো এখানে কি কি শব্দ আছে আপনারা লক্ষ্য করুন। সার্বভৌম, সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক, সাধারণতন্ত্র। প্রথম অংশে এই 4-5টি শব্দ খুব গুরুত্বপূর্ণ। এর মধ্যে 2টি শব্দ এবং শেষের দিকে আরেকটি শব্দ, সেই 3টি শব্দ কি? সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ এবং সংহতি। এই 3টে শব্দ ভারতবর্ষের সংবিধানের বা মূল সংবিধানের প্রস্তাবনায় ছিল না। এই 3টি শব্দ 1976 সালের 42তম সংবিধান সংশোধনীতে এই 3টি শব্দ কি কি? ধর্মনিরপেক্ষ, সমাজতান্ত্রিক, সংহতি, এইগুলো যুক্ত হয়েছে। আমি এবার একে একে এইগুলোর অর্থ একটু বলার চেষ্টা করব। সার্বভৌম, সার্বভৌম কথার অর্থ হচ্ছে আমাদের দেশ, আমাদের রাষ্ট্র নিজেরাই নিজেদেরকে শাসন করি। আমাদের রাষ্ট্র বাইরের কোনো শক্তির দ্বারা নিয়ন্ত্রিত হয় না। আমাদের রাষ্ট্রের সর্বোচ্চ সুপ্রিম পাওয়ার আছে আমাদের রাষ্ট্রকে শাসন করার। অর্থাৎ আমরা বাইরের কোনো রাষ্ট্রের দ্বারা পরিচালিত হই না, আমরা নিজেরাই নিজেদেরকে শাসন করি। এটা হচ্ছে সোভারেন বা সার্বভৌম। সমাজতান্ত্রিক, এটা আসলে তাত্ত্বিক বা আদর্শগত দিক থেকে যদি ধরি, সমাজতান্ত্রিক যে রাষ্ট্র ব্যবস্থা আমরা সোভিয়েত ইউনিয়নে দেখেছিলাম, যেটা মার্ক্সীয় চিন্তাধারার অনুসারে একটি সাম্যবাদী সমাজ ব্যবস্থার কথা বলে, আমাদের ভারতবর্ষে এই সমাজতন্ত্র শব্দটি প্রস্তাবনায় গৃহীত হয়েছে, কিন্তু এখানে অর্থনৈতিকভাবে বা মার্ক্সীয় তত্ত্ব অনুযায়ী সমাজতান্ত্রিক ধাঁচের সরকার ব্যবস্থা গঠনের কথা বলা হয়নি। মূলত এখানে আমাদের অভিমুখ, রাষ্ট্র পরিচালনা বা রাষ্ট্রের অভিমুখ হবে সাম্য ভিত্তিক একটা রাষ্ট্র প্রতিষ্ঠা করা। সেই অভিমুখ নির্দিষ্ট করবার জন্যই এই সমাজতান্ত্রিক শব্দটা যুক্ত হয়েছিল। এরপরে আমরা দেখব ধর্মনিরপেক্ষ। ধর্মনিরপেক্ষ কি না, এই ধর্মনিরপেক্ষ কথার অর্থ হচ্ছে আমাদের ভারতবর্ষ যে রাষ্ট্র, সেই রাষ্ট্রের নিজস্ব কোনো ধর্ম নেই। এই রাষ্ট্রের অন্তর্ভুক্ত যে সমস্ত নাগরিক আছেন, তারা নিজের নিজের ইচ্ছে পছন্দ মতো তারা ধর্ম পালন এবং ধর্ম প্রচার করবেন। এখানে রাষ্ট্রের কোনো নিজস্ব ধর্ম নেই, সেই জন্যই একে বলা হচ্ছে ধর্মনিরপেক্ষ। গণতান্ত্রিক, গণতান্ত্রিক কথার অর্থ হচ্ছে জনগণের দ্বারা জনগণের শাসন। অর্থাৎ ভারতবর্ষের যে শাসন ব্যবস্থা, সেটা জনগণের দ্বারা নির্বাচিত সরকারের দ্বারাই পরিচালিত হয়, জনগণের জন্য। সাধারণতন্ত্র কথার অর্থ হচ্ছে রিপাবলিক, ইংরেজিতে বললে রিপাবলিক। সাধারণতন্ত্র কথার অর্থ হচ্ছে যে দেশের সরকার বা রাষ্ট্রপ্রধান জনগণের দ্বারা নির্বাচিত হয়, সেই দেশটাকেই আমরা সাধারণতান্ত্রিক দেশ বলতে পারি। এবারে আসি আমাদের পরের বৈশিষ্ট্য, মৌলিক অধিকার, ফান্ডামেন্টাল রাইটস। রাইটস কি আর ফান্ডামেন্টাল রাইটস কি? আসলে প্রতি মানুষ বা একক হিসেবে প্রত্যেকজন মানুষ, সে মানুষ হিসেবে বেঁচে থাকবার জন্য তার প্রয়োজনীয় যে সমস্ত চাহিদা, সেইগুলো যদি রাষ্ট্র দেয়, সেইগুলোকেই আমরা অধিকার বলি। আর মৌলিক অধিকার হচ্ছে অতি অবশ্যই প্রাপ্য যে অধিকার বা যে বিষয়গুলো না হলে আমরা মানুষ, যারা মানুষ হিসেবে বেঁচে থাকতে পারি না, সেগুলো হচ্ছে মৌলিক অধিকার। একদম বেসিক নিডস যেগুলো, সেগুলো হচ্ছে মৌলিক অধিকার। আমাদের ভারতবর্ষের সংবিধানে নাগরিকদের জন্য কতগুলো মৌলিক অধিকার নির্দিষ্ট করে রাখা আছে। সেই অধিকারগুলো সংবিধানের 3য় অধ্যায়ে বর্ণিত আছে। 3য় অধ্যায় মানে ভারতবর্ষের 12 থেকে 35 ধারা। এই ধারার যে সংখ্যা বললাম 12 থেকে 35 ধারা, এটা হচ্ছে 3য় অধ্যায় বা 3য় অংশ। আমাদের সংবিধানের ক্ষেত্রে অধ্যায় বলি না, আমাদের সংবিধানে 22টি অংশ আছে। তার 3য় অধ্যায়ে আমরা মৌলিক অধিকারের আলোচনা পাই, যেখানে মূলত এখন বর্তমানে 6 ধরনের মৌলিক অধিকার দেওয়া হয় বা আমরা পাই।
এই 6 ধরনের মৌলিক অধিকার কি? সাম্যের অধিকার, সংবিধানের 14 থেকে 18 নম্বর ধারা, স্বাধীনতার অধিকার 19 থেকে 22 নম্বর ধারা পর্যন্ত, শোষণের বিরুদ্ধে অধিকার 23 এবং 24 ধারা, ধর্মীয় স্বাধীনতার অধিকার 25 থেকে 28 নম্বর ধারা, সাংস্কৃতিক এবং শিক্ষা সংস্কৃতির অধিকার সম্পর্কিত অধিকার 29 এবং 30 ধারা, আর শাসনতান্ত্রিক প্রতিবিধানের অধিকার 32 থেকে 35 নম্বর ধারার মধ্যে আছে। এবার আমি বলি, এই যে 6 রকম আমি অধিকারের কথা বলছি, আসলে মূল সংবিধানে 7 রকম মৌলিক অধিকার ছিল, যার মধ্যে সম্পত্তির অধিকারও সেখানে ছিল। পরবর্তীকালে সম্পত্তির অধিকার মৌলিক অধিকারের জায়গা থেকে বাদ দেওয়া হয়েছে, ওটি এখন সাধারণ অধিকার। আর সেই 7 নম্বর অধিকারটি বাদ দেওয়ার ফলে এখন আমাদের হাতে আছে 6টি মৌলিক অধিকার। অর্থাৎ এই 6 রকম মৌলিক অধিকার আমরা এখন ভোগ করতে পারি, যার মধ্যে 14 নম্বর ধারায় সাম্যের অধিকারের কথা বলা হয়েছে। জনগণ, নাগরিকগণ রাষ্ট্রের সমস্ত আইনের সামনে তারা সমান। 15 নম্বর ধারায় জাতি, ধর্ম, বর্ণ, লিঙ্গ নির্বিশেষে প্রত্যেকের উপরে বৈষম্য নিষিদ্ধ করা হয়েছে। 16 নম্বর ধারায় সরকারি চাকরিতে সমান সুযোগ সুবিধা, অবশ্যই তার সঙ্গে কিছু ব্যতিক্রমের কথা বলা হয়েছে। 17 নম্বর ধারায় অস্পৃশ্যতা নিষিদ্ধ করা হয়েছে। 18 নম্বর ধারায় উপাধি বা খেতাবের অবলুপ্তি করা হয়েছে। 19 নম্বর ধারায় মৌলিক স্বাধীনতা হিসেবে আমরা স্বাধীনতার অধিকারের কথা আলোচনা করব, যেখানে আদালত কর্তৃক নাগরিক সুরক্ষা, জীবন ও স্বাধীনতার সুরক্ষা এবং বন্দি অবস্থায় নাগরিক কি কি অধিকার পেতে পারে সেইগুলো আমরা উল্লেখ করব। এরপরে আমরা মানব পাচার বা বেগার শ্রমিক নিষিদ্ধ করা হয়েছে, শিশু শ্রম নিষিদ্ধ করা হয়েছে। তারপরে 25 থেকে 28 নম্বর ধারায় আমরা ধর্মীয় স্বাধীনতার অধিকার জানব, সেখানে ধর্ম প্রতিষ্ঠানের অধিকার, ধর্মীয় যে প্রচার এবং ধর্ম শিক্ষা প্রতিষ্ঠানের যে সমস্ত নিয়মকানুন বা অধিকার আছে সেইগুলো আলোচনা হয়েছে। 32 থেকে 35 নম্বর ধারায় শাসনতান্ত্রিক প্রতিবিধান, অর্থাৎ আমার অধিকার কেউ যদি কেড়ে নেয় বা হরণ করে তাহলে আমি কোথায় যাব, সেই বিষয়গুলো 32 থেকে 35 নম্বর ধারায় উল্লেখ করা আছে। এরপরে পরের বৈশিষ্ট্য আসবো নির্দেশমূলক নীতিসমূহ বা রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতিসমূহ, ডাইরেক্টিভ প্রিন্সিপলস অফ স্টেট পলিসি। আসলে এই নির্দেশমূলক নীতিগুলি এক ধরনের অধিকার, কিন্তু মৌলিক অধিকার নয় বা সাধারণ অধিকার নয়, বলা যেতে পারে এগুলো অসংরক্ষিত অধিকার। কেননা আমাদের সংবিধান যখন রচনা হচ্ছে, সংবিধানের ড্রাফটিং কমিটির মধ্যে আবার একটা সাব কমিটি ছিল ফান্ডামেন্টাল রাইটস বা মৌলিক অধিকারের জন্য। সেইখানে মৌলিক অধিকার হিসেবে কোন কোন অধিকারগুলোকে গ্রহণ করা হবে বা লিপিবদ্ধ করা হবে সেই নিয়ে একটা বিতর্ক হয়েছিল বা চলছিল সেই সময়তে। সেই বিতর্কে দেখা গেল কিছু অধিকারকে আমরা মৌলিক অধিকার হিসেবে গ্রহণ করলেও আরও অনেক ধরনের অধিকারের কথা সেই বিতর্কে উঠে আসে, যেগুলোকে তৎকালীন সময়ে সংবিধান প্রণেতাগণ মৌলিক অধিকার হিসেবে স্বীকার করতে পারেননি। তার কারণ মৌলিক অধিকার হিসেবে লিপিবদ্ধ বা স্বীকার করলেই তো সেগুলোকে গ্যারেন্টি দিতে হবে, জনগণকে সেগুলো দিতে রাষ্ট্র বাধ্য। আমাদের আলোচনা সেই বিতর্ক যদি দেখি তাহলে দেখা যাবে আসলে সেই ইচ্ছেগুলো, স্বাদগুলো ছিল খুব ভালো ভালো অধিকারের কথা, অর্থনৈতিক সাম্যের কথা সেখানে আছে, এই ধরনের অধিকার তারা বলেছিল, কিন্তু আমাদের সাধ্য ছিল না। সেই জন্য এই ধরনের কতগুলো অধিকারকে ঠিক তার পরের অংশে, তৃতীয় অংশে মৌলিক অধিকার আর ঠিক তার পরের অংশে নির্দেশমূলক নীতির অংশ, চতুর্থ খণ্ড বা চতুর্থ অংশ সংবিধানে সেখানে লিপিবদ্ধ করা হলো। সেখানে 36 থেকে 51 ধারার মধ্যে সেই সমস্ত নীতিগুলি লিপিবদ্ধ করা হলো। অর্থাৎ এই নীতিগুলো কি, রাষ্ট্র যে পরিচালিত হবে, যারা পরিচালক হবেন আগামীতে, তারা রাষ্ট্র পরিচালনার সময় এই সমস্ত নীতিগুলো অনুসরণ করার চেষ্টা করবেন। আমরা যে চতুর্থ অংশে আমরা রাষ্ট্র পরিচালনার নীতিসমূহের কথা বলছি 36 থেকে 51 ধারায়, সেখানে অনেকগুলো বিষয় উল্লেখ আছে। আমরা সেইগুলোকে যদি একটা ক্লাসিফাই করি বা একটা শ্রেণীকরণ করি তাহলে আমরা সেগুলোকে বলতে পারি, প্রথম একটা গ্রুপ বানাতে পারি, সেখানে সামাজিক ন্যায় প্রতিষ্ঠা, অর্থনৈতিক বৈষম্য দূরীকরণ ইত্যাদি বিষয়গুলো সেখানে অন্তর্ভুক্ত করা হয়েছে। একটা
ক্যাটাগরিতে আমরা বলতে পারি। সেকেন্ড ক্যাটাগরি হচ্ছে রাষ্ট্রের শাসন কাঠামো উন্নয়ন সম্পর্কিত নীতিসমূহ আছে। পরের ক্যাটাগরিতে আমরা বলতে পারি একটি রাষ্ট্র প্রগতিশীল কিভাবে হতে পারে, সেই প্রগতিশীল রাষ্ট্র প্রতিষ্ঠা কিভাবে হতে পারে সেই ধরনের নীতিগুলো সেখানে আছে। আর আন্তর্জাতিক সম্পর্কের একটা উন্নতি সাধন সম্পর্কিত নীতি আছে। এই ধরনের নীতিগুলোকে এক জায়গায় করে আমরা এই চারটে যে মূল বেসিক প্রিন্সিপালস, এই চারটে নীতির উপর ভিত্তি করে 36 থেকে 51 ধারায় অনেকগুলো নীতি সেখানে রাখা হলো। অর্থাৎ সামাজিক ন্যায়, অর্থনৈতিক বৈষম্য দূরীকরণ, শাসন কাঠামোর উন্নয়ন সম্পর্কিত নীতি, প্রগতিশীল রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য নীতি এবং আন্তর্জাতিক ক্ষেত্রে সৌভ্রাতৃত্ব এবং সহমর্মিতা, সাহায্যের যে ভাবাবেগ সেগুলোকে রাখার যে নীতি সেগুলো ঘোষণা করা হয়েছে। অর্থাৎ নির্দেশমূলক নীতি হচ্ছে এক ধরনের অসংরক্ষিত নীতি, যেগুলো রাষ্ট্রকে বলা হয়েছে পরবর্তীকালে তোমরা এগুলো প্রয়োজনে মৌলিক অধিকার হিসেবে গ্রহণ করতে পারো। যেমন উদাহরণ হিসেবে বলি, আমাদের ভারতবর্ষের সংবিধানে আঞ্চলিক বা স্থানীয় স্বায়ত্তশাসন ব্যবস্থার সেই রকম সাংবিধানিক স্বীকৃতি ছিল না, পঞ্চায়েত যাকে বলি। কিন্তু আমরা দেখব যে পঞ্চায়েতের ব্যবস্থা মৌলিক নির্দেশমূলক নীতিসমূহে বলা আছে। আমরা সেই পঞ্চায়েত ব্যবস্থার সাংবিধানিক স্বীকৃতি এবং সারা ভারতব্যাপী সেগুলোকে কার্যকর করার যে সাংবিধানিক স্বীকৃতি আমরা অনেক পরে পেয়েছি, সংবিধানের 73তম সংবিধান সংশোধনীর মাধ্যমে সেটি বর্তমানে মৌলিক একটা জায়গা দখল করেছে, বা যে আঞ্চলিক সরকার বা স্থানীয় স্বায়ত্তশাসন যাকে বলছি সেগুলোর একটি সাংবিধানিক স্বীকৃতি পেয়েছে। এরপরেই আমরা আসব পরের বৈশিষ্ট্যে মৌলিক কর্তব্যসমূহ। আসলে ভারতবর্ষের সংবিধানে এই মৌলিক কর্তব্যের উল্লেখ প্রথম যে আদি সংবিধান সেখানে ছিল না। কিন্তু কর্তব্য ছাড়া অধিকার ভোগ করা অবাস্তব। কারণ আমি যদি রাষ্ট্রের কাছে শুধু আমার অধিকারগুলোই চাই, তাহলে রাষ্ট্র কিন্তু সেগুলো দিতে পারবে না, বা আমার সহনাগরিক প্রত্যেকেই যদি আমরা সেই অধিকারগুলো ডিম্যান্ড করি কর্তব্য পালন না করে, তাহলে কিন্তু আমাদের রাষ্ট্র সেইগুলো দিতে পারবে না বা অক্ষম হবে। এটাই স্বাভাবিক, কারণ অধিকারের ধারণার সাথে কর্তব্যের ধারণাও যুক্ত। কারণ কর্তব্য পালন ছাড়া অধিকার বোধ বা অধিকার আদায় করা যায় না। এই জন্যই আমরা দেখব 1976 খ্রিস্টাব্দে সংবিধানের 42তম সংশোধনীতে 51 নম্বর ধারার সাথে 51 ক নামক একটি উপধারা যুক্ত করা হলো, এবং সেই 51 ক নামক উপধারায় ভারতবর্ষের নাগরিকদের জন্য 10টি মৌলিক কর্তব্য যুক্ত করা হয়েছিল। এবং পরবর্তীকালে আমরা দেখব তার সাথে আরও একটি 2002 সালে সংবিধানের 86তম সংশোধনীর মাধ্যমে আরও একটি কর্তব্য যুক্ত হয়েছে, যেটা শিক্ষার অধিকার সংক্রান্ত। আমি আসছি সে কথায়। তাহলে মৌলিক কর্তব্যগুলো কি? সংবিধান মেনে চলবো এবং সংবিধানের আদর্শ বা প্রতিষ্ঠান, জাতীয় পতাকা, জাতীয় সঙ্গীত সেগুলোকে সম্মান জানানো, ভারতবর্ষের সার্বভৌমত্ব, ঐক্য এবং অখণ্ডতা রক্ষা করা, দেশের প্রতিরক্ষা এবং জাতীয় সেবায় নিজেকে অংশ নেওয়া এবং তার প্রয়োজনে যখন রাষ্ট্র চাইবে তাতে অংশ নেওয়া, ধর্মীয়, ভাষাগত, আঞ্চলিক বা অন্যান্য ভেদাভেদ অতিক্রম করে ভারতের সকল মানুষের মধ্যে একটি সম্প্রীতি এবং সৌভ্রাতৃত্বের ভাব গড়ে তোলা, যেটি আমি আমাদের প্রস্তাবনায় উল্লেখ করেছি। দেশের সম্মিলিত যে সংস্কৃতি আমরা জানি, আমি শুরু করেছিলাম ভারতবর্ষের বৃহত্তর সংবিধানের কারণ হিসেবে যে বহু ভাষাভাষীর, বহু সংস্কৃতির এই দেশ, সেই বিভিন্ন সংস্কৃতিকে, তার ঐতিহ্যকে আমরা সংরক্ষণ করব। এরপরে কি? প্রাকৃতিক পরিবেশ রক্ষা করতে হবে, কারণ বন জঙ্গল, নদ নদী, বন্যপ্রাণ, জীবজন্তুকে রক্ষা করা আমাদের কর্তব্যের মধ্যে পড়ে, কারণ আমাদের অস্তিত্ব পরিবেশ ব্যতিরেকে নয়। বৈজ্ঞানিক মনোভাব, কারণ আমাদের ভারতবাসীরা তারা তাদের জীবনযাত্রায় বৈজ্ঞানিক মনোভাব পালন করবে বা সংস্কারের চেতনা তাদের মধ্যে বিকশিত করবে, এটা আমাদের কর্তব্য। জাতীয় সম্পত্তিকে রক্ষা করতে হবে, হিংসা পরিত্যাগ করতে হবে, ব্যক্তিগত এবং সমষ্টিগত কর্মকাণ্ডের ক্ষেত্রে যত সব উৎকর্ষ আছে সেইগুলোকে আস্তে আস্তে ডেভেলপ করতে বা আরও উন্নত জায়গায় নিয়ে যেতে হবে। আর একটি শেষ যে যুক্ত হয়েছে সেটি হচ্ছে 6 থেকে 14 বছর বয়সী পর্যন্ত যে শিশুরা আমাদের বাড়িতে আছে
তাদের প্রত্যেকের শিক্ষা পাওয়ার সুযোগ পরিবারের যারা অভিভাবক তাদের পালন করতে হবে। এরপরে আসি লিখিত ও অলিখিত সংবিধানের একটি মিশ্রণ। যদিও প্রকৃতপক্ষে ভারতবর্ষের সংবিধান লিখিত। কেন লিখিত আমি বললাম, ভারতবর্ষের সংবিধান 395টি ধারা আছে, লেখা হয়েছে সেগুলো, 12টি শিডিউল আছে, কিন্তু এই লিখিত নিয়মকানুন ছাড়াও আমাদের শাসন ব্যবস্থায় কিছু অলিখিত প্রথা রীতিনীতি আছে, সেগুলো আমরা মেনে চলি। সুতরাং মূলত লিখিত, কিন্তু কিছু অলিখিত প্রথা রীতিনীতিও আছে। যেমন লোকসভায় সংখ্যাগরিষ্ঠ দলের যিনি নেতা হবেন তিনি প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ পাবেন। একথা কিন্তু সংবিধানে কোথাও লেখা নেই, কিন্তু আমরা সেটা মেনে চলি। তারপরে আন্তঃরাজ্য সহযোগিতার জন্য রাজ্যপালদের মনোনয়ন, রাজ্যপালদের সম্মেলন, মুখ্যমন্ত্রীদের সম্মেলন, এই ব্যবস্থাগুলো সংবিধানে কিন্তু অলিখিত আছে। পরের বৈশিষ্ট্য বলবো সংসদীয় শাসন ব্যবস্থা। ভারতবর্ষ পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্ট আছে। পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্ট কি না, যে রাষ্ট্র ব্যবস্থা বা সরকার ব্যবস্থায় সরকারের যে 3টে প্রধান অর্গান, কি কি? শাসন, আইন এবং বিচার। এই 3টে অর্গানের মধ্যে শাসন এবং আইন বিভাগ, এই 2 বিভাগের মধ্যে যেখানে ক্লোজ একটা রিলেশন থাকে, সেই ধরনের সরকার ব্যবস্থাকে আমরা পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্ট বলি বা সংসদীয় শাসন ব্যবস্থা বলি। অর্থাৎ এখানে সংসদ, আইন প্রণয়নকারী যে সংস্থা বা অর্গান, তারাই মূলত শাসন ব্যবস্থা পরিচালনা করে। এবার থিওরিটিক্যালি আমরা যদি পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্ট বা সংসদীয় শাসন ব্যবস্থা বলি, তাহলে সেখানে কি কি থাকতে হয় না, দ্বৈত কার্যনির্বাহী বা 2 ধরনের শাসক প্রধান থাকেন। কিরকম? একজন রাষ্ট্রপ্রধান, একজন সরকার প্রধান। রাষ্ট্রপ্রধান হচ্ছেন নাম সর্বস্ব শাসক, আর একজন হচ্ছে প্রকৃত শাসক। অর্থাৎ 2 রকম শাসক, একজন নাম সর্বস্ব, একজন প্রকৃত। ভারতবর্ষের ক্ষেত্রে রাষ্ট্রপতি নাম সর্বস্ব শাসক, প্রধানমন্ত্রী প্রকৃত শাসক। গ্রেট ব্রিটেনের ক্ষেত্রে রাজা বা রানীর নাম সর্বস্ব শাসক আর প্রধানমন্ত্রী প্রকৃত শাসক। এই হচ্ছে 1 নম্বর বৈশিষ্ট্য। দ্বিতীয় বৈশিষ্ট্য হচ্ছে আইনসভা এবং শাসন বিভাগের মধ্যে একটা ঘনিষ্ঠ সম্পর্ক থাকবে। আপনারা দেখবেন আইন বিভাগ থেকে প্রধানমন্ত্রী নির্বাচিত হন, আইন বিভাগের মধ্যে থেকে সদস্যদের মধ্যে থেকে মন্ত্রী হন, এবং প্রধানমন্ত্রী মন্ত্রী এরা আসলে শাসন বিভাগের লোক, আবার আইন বিভাগের লোকও বটে। আর সংখ্যাগরিষ্ঠের শাসন থাকতে হবে। আমাদের ভারতবর্ষের পার্লামেন্টারি শাসন আসলে পার্লামেন্ট বা লোকসভায় যে দল সংখ্যাগরিষ্ঠতা লাভ করে তারাই শাসন করেন, এবং যৌথ দায়িত্বশীলতা পার্লামেন্টারি সরকার ব্যবস্থার অন্যতম বৈশিষ্ট্য। যৌথ দায়িত্বশীলতা কি? একজন মন্ত্রী যে কাজটা করেন সেটা আসলে মন্ত্রীগণের যৌথ কাজ। একজন কাজ যদি ভুল করেন, সেই দায় কিন্তু মন্ত্রিসভার পুরো ওপর পড়বে, এবং প্রধানমন্ত্রীর নেতৃত্ব হচ্ছে সংসদীয় শাসন ব্যবস্থার অন্যতম বৈশিষ্ট্য। সুতরাং এই বৈশিষ্ট্যগুলো প্রায় সবগুলো আমাদের ভারতবর্ষে আছে। সুতরাং আমরা বলতে পারি ভারতবর্ষের যে শাসন ব্যবস্থা সেটা সংসদীয় শাসন ব্যবস্থা। এরপরে বলবো যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থা। কারণ যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থা কি? যেখানে রাষ্ট্র ক্ষমতা বন্টন করা হয় কেন্দ্র সরকার এবং রাজ্য সরকারগুলির মধ্যে, যার ফলে 2 রকমের সরকার এখানে আসে, এবং সরকারগুলির মধ্যে ক্ষমতার একটা বিভাজন হয় সংবিধান অনুসারে। এখানে একটা লিখিত সংবিধান থাকবে, এবং সেই সংবিধান সহজে পরিবর্তন করা যাবে না, যাকে বলি দুষ্পরিবর্তনীয় সংবিধান। এবং স্বাধীন একটা যুক্তরাষ্ট্র বিচার বিভাগ থাকবে, এবং এক নাগরিকত্ব থাকবে। এইগুলো হচ্ছে যুক্তরাষ্ট্রের প্রধান বৈশিষ্ট্য। আমাদের ভারতবর্ষের যুক্তরাষ্ট্রের দিকে যদি তাকাই, তাহলে কম বেশি এক নাগরিকত্বর বিষয়টি বাদ দিয়ে দ্বৈত সরকার, সংবিধান অনুযায়ী ক্ষমতার বিভাজন, লিখিত সংবিধানের অস্তিত্ব, দুষ্পরিবর্তনীয় সংবিধান এবং স্বাধীন একটা যুক্তরাষ্ট্রীয় আদালত হিসাবে সুপ্রিম কোর্টের উপস্থিতি আছে। সুতরাং আমরা বলতে পারি ভারতবর্ষের শাসন ব্যবস্থা হচ্ছে যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থা। তবে অনেক সমালোচক এই যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থার প্রকৃতি বিশ্লেষণ করে তারা বলেছেন এটি আসলে যুক্তরাষ্ট্র হলেও এককেন্দ্রিক প্রবণতা তার মধ্যে আছে, কারণ জরুরিকালে রাষ্ট্র যে প্রকৃতি সেটা এককেন্দ্রিক প্রধান হয়ে যায়। এর পরের বৈশিষ্ট্য হলো সংবিধানের প্রাধান্য। আপনারা জানেন একটু আগে আমি যে কথা বললাম যে সংবিধান হচ্ছে রাষ্ট্রের প্রধান আইন বা সর্বোচ্চ আইন। সংবিধান মেনেই সরকারের যাবতীয় অর্গান, এমনকি প্রত্যেকজন নাগরিক, মন্ত্রী, রাষ্ট্রপতি প্রত্যেককেই পরিচালিত হতে হবে। সংবিধান বাইরে আমরা কেউ নই। সুতরাং সংবিধানের প্রাধান্য এখানে প্রতিষ্ঠিত আছে। পরের বৈশিষ্ট্য আমি বলবো
জরুরি অবস্থা সম্পর্কিত ব্যবস্থা। জরুরি অবস্থা কি না, সাধারণত স্বাভাবিক কার্যকালের সময়তে শাসন ব্যবস্থা যখন পরিচালিত হচ্ছে, সমস্ত কিছু ঠিকঠাক আছে, স্বাভাবিক শাসন ব্যবস্থা চলছে, তখন একরকম। কিন্তু এমার্জেন্সি, বৈদেশিক আক্রমণ, অভ্যন্তরীণ গোলযোগ ইত্যাদির কারণে ভারতবর্ষের রাষ্ট্র ব্যবস্থা বা সরকার ব্যবস্থায় একটা জরুরি অবস্থা তৈরি হয়। সেখানে কি হয় না, এই ধরনের অ্যাবনর্মাল সিচুয়েশন যদি আসে, বাইরের আক্রমণ বা দেশের ভেতরে যদি গণ্ডগোল বাঁধে, তখন শাসন বিভাগের হাতে জরুরি অবস্থা নিয়ন্ত্রণের জন্য কতগুলো আপৎকালীন ব্যবস্থা তাদের হাতে দেওয়া হয়েছে। ভারতবর্ষের সংবিধানে 352 থেকে 360 নম্বর ধারার ভেতরে এই ধরনের রাষ্ট্রপতিকে ক্ষমতা দেওয়া হলো, যাতে করে এই বিশেষ প্রয়োজনে রাষ্ট্রপতি নিজে বিশেষ ক্ষমতা প্রয়োগ করে আমাদের জরুরি অবস্থা থেকে আমরা আবার স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে পারি। তার জন্য উপযোগী কতগুলো ব্যবস্থার কথা সেখানে আছে। এরপরে বলি পরের বৈশিষ্ট্য, ভাষা সম্পর্কিত ব্যবস্থা। আমি শুরুতেই বলেছিলাম বহু ভাষাভাষীর দেশ ভারতবর্ষ, বহু ধর্মের দেশ, বহু সংস্কৃতির দেশ। এখানে যত ভাষাভাষীর মানুষ বাস করে সেগুলোকে যদি এক জায়গায় করা হয়, কম বেশি 1,500-এর উপরে বেশি ভাষা এখানে লক্ষ্য করা যায়। কিন্তু এই সমস্ত ভাষাভাষীর লোকজন আমাদের এক রাষ্ট্রের অভ্যন্তরে আছে, সেই জন্য আমাদের জটিল একটা ভাষা ব্যবস্থা এখানে নিতে হয়েছে। এর পরের বৈশিষ্ট্য বলবো দলত্যাগ বিরোধী ব্যবস্থা। ভারতবর্ষে দেখবেন আপনারা গণতন্ত্র প্রতিষ্ঠা হয়েছে, সংসদীয় সরকার ব্যবস্থা আছে। এখানে যে দল সংখ্যাগরিষ্ঠ অর্জন করবে সেই দলই সরকার ব্যবস্থা পরিচালনা করবে বা পরিচালনার অধিকার পাবে। কিন্তু বাস্তবে আমরা দেখেছি চতুর্থ সাধারণ নির্বাচনের পরে ভারতবর্ষের রাজনৈতিক ব্যবস্থায় ক্ষমতায় আসার জন্য দল ত্যাগ করে অন্য দলের সঙ্গে আবার জোট গঠনের একটা প্রক্রিয়া আমরা লক্ষ্য করেছি, যার ফলে গণতান্ত্রিক নীতি সেখানে বিসর্জন দেওয়া হচ্ছে এবং যে জনগণের মত নিয়ে একটা সরকার প্রতিষ্ঠা হচ্ছে, দল ত্যাগের ফলে সেই সরকার পড়ে যাচ্ছে। এই অবস্থায় তাকে দূর করবার জন্য 1985 সালের 52তম সংবিধান সংশোধনীতে একটি দলত্যাগ বিরোধী ব্যবস্থা আমরা নিয়েছি। পরের বৈশিষ্ট্য হলো ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির অস্বীকৃতি। ক্ষমতা স্বতন্ত্রীকরণ কি না, সরকারের যে ক্ষমতা, শাসন, আইন এবং বিচার বিষয়ক যে ক্ষমতা, সেইগুলোকে একদম পুরোপুরি সেপারেট করা, সেটাকে বলা হয় ক্ষমতা স্বতন্ত্রীকরণ। আমেরিকা যুক্তরাষ্ট্রে সেটি আছে, কিন্তু ভারতবর্ষের ক্ষেত্রে এই পুরোপুরি সেইভাবে সেপারেশন করা হয়নি। ভারতবর্ষে আইন বিভাগই আসলে শাসন বিভাগকে নিয়ন্ত্রণ করে, আবার শাসন বিভাগ বা আইন বিভাগ পরোক্ষে আমাদের বিচার বিভাগকে নিয়োগ করে। সুতরাং পুরোপুরিভাবে ক্ষমতা স্বতন্ত্রীকরণ আমরা গ্রহণ করিনি। সার্বজনীন প্রাপ্তবয়স্কের ভোটাধিকার, এটি আমাদের ভারতবর্ষের সংবিধানের অন্যতম বৈশিষ্ট্য। তার কারণ 18 বছর হলেই, বর্তমানে 18 বছর, আগে আরও 20 বছর ছিল, সেটা কমিয়ে 18 করা হয়েছে। 18 বছরের ঊর্ধ্বে প্রতিটি নাগরিক জাতি, ধর্ম, বর্ণ, লিঙ্গ, সামাজিক অবস্থান নির্বিশেষে প্রত্যেকে ভারতবর্ষের ভোট দানের অধিকার পায় এবং ভারতবর্ষের যে গণতান্ত্রিক চেতনা সেটাকে তাদের মাধ্যমে প্রতিফলিত করে। এবং এর পরের বৈশিষ্ট্য বলবো সংবিধানের সংশোধনের ক্ষেত্রে নমনীয়তা এবং অনমনীয়তার একটা সংমিশ্রণ। তার কারণ এখানে কিছু দুষ্পরিবর্তনীয় জায়গা আছে, কিছু সুপরিবর্তনীয় জায়গা আছে। সংবিধানের 368 নম্বর ধারা অনুসারে যদি আমরা সংবিধান সংশোধন করতে চাই, সেখানে বিশেষ সংখ্যাগরিষ্ঠতার প্রয়োজন, অর্ধেকের এক বেশি হলে হয় না। যেমন কেন্দ্র রাজ্যের মধ্যে ক্ষমতার বন্টন কি হবে, এই বিষয়ে যদি তারা সংশোধন করতে হয়, তাহলে 368 নম্বর ধারা এবং বিশেষ সংখ্যাগরিষ্ঠতার সেখানে প্রয়োজন হয়। আবার 111 নম্বর ধারা যদি দেখি, সেখানে আইন প্রণয়নের জন্য সাধারণ সংখ্যাগরিষ্ঠতা, অর্থাৎ উপস্থিত ভোটদানকারী সদস্যের অর্ধেকের এক বেশি হলেই সেই আইনটা পাশ হবে। যেমন জাতীয় ভাষা সম্পর্কিত বিষয় এই আইনের অধীনে পড়ে। এরপরে বলবো বেশ কিছু রাজ্যের জন্য বিশেষ বিধানের একটা সুযোগ আমাদের ভারতবর্ষের সংবিধান দিয়েছে, যার মধ্যে জম্মু কাশ্মীরের কথা আপনারা জানেন, 370 নম্বর ধারা। বর্তমানে আমরা সেই ধারা বিলোপ করে একটা নতুন স্ট্যাটাস দেওয়া হয়েছে জম্মু কাশ্মীরকে। তাছাড়া 371-এর নাগাল্যান্ডের নিজস্ব সংস্কৃতি, সামাজিক স্বাতন্ত্র্য রক্ষার জন্য তাদের ক্ষমতা দেওয়া হয়েছে। 371-এর মিজোরাম, 371-এর কর্ণাটক, তাদেরকে এই রাজ্যগুলোকে বিশেষ মর্যাদা দেওয়া হয়েছে। এর পরের বৈশিষ্ট্য বলবো ধর্মনিরপেক্ষ রাষ্ট্র।
আমি অধিকারের কথা আলোচনায় আপনাদের বলেছি, সেখানে ধর্ম পালনের অধিকার রাখা হয়েছে। আসলে ভারতবর্ষ ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা হয়েছে, যার অর্থ ভারতের নিজস্ব রাষ্ট্রের ধর্ম নেই। সেখানে সমস্ত নাগরিক তার নিজস্ব বিশ্বাস অনুযায়ী তারা ধর্ম পালন করবে। পরের বৈশিষ্ট্য আমি বলবো সংরক্ষণ ও সামাজিক ন্যায় বিচার। ভারতবর্ষে সামাজিক ন্যায় বিচারের জন্য কিছু সংরক্ষণের ব্যবস্থা রাখা হয়েছে, যেমন শিক্ষায় সংরক্ষণ, চাকরিতে সংরক্ষণ, আইনসভাতে তপশিলি জাতি উপজাতিদের সংরক্ষণ। বর্তমানে মহিলাদের 1/3 সংরক্ষণের আসন সংরক্ষণের জন্য বিল পাস হয়ে গেছে, এবং অর্থনৈতিকভাবে দুর্বল শ্রেণী যাদের আমরা জানি তাদেরও সংরক্ষণ ব্যবস্থা জারি আছে। এই হচ্ছে মোটামুটি ভারতবর্ষের ন্যায় বিচার যে আদর্শ আমরা ঘোষণা করেছিলাম প্রস্তাবনায়, সেইগুলোকে বাস্তবায়নের জন্য আমরা ব্যবস্থা রেখেছি। এই হচ্ছে মোটামুটি ভারতবর্ষের সংবিধানের মূল বৈশিষ্ট্যগুলি। আমরা যদি এই বৈশিষ্ট্যগুলোর মধ্যে যাই তাহলে দেখতে পাবো ভারতবর্ষ নিজস্ব যে সংস্কৃতি, সভ্যতা এবং জাতীয় ঐক্য যেটি ধরে রেখেছে, সেই সবগুলোকে একসঙ্গে আমাদের সংবিধান সুন্দরভাবে রক্ষা করছে, এবং আমাদের ভারতবর্ষের সুপ্রিম কোর্ট সংবিধানের নিরপেক্ষতা, সংবিধানের স্বতন্ত্রতা, সংবিধানের মৌলিকত্ব বজায় রেখে চলেছে। এখানেই আজকে আমাদের এই আলোচনা শেষ করছি। ধন্যবাদ।